স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন মামনুন শফিকের লেখা নগ্ন। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। ছি ছি, এ আমি কি করেছি? তানু, লক্ষ্মী সোনা, আজ ক্ষমা চাইব তোমার কাছে। আমি অনুতপ্ত তানু, ভুল বুঝে শুধু শুধু কষ্ট। বিড়বিড় করতে করতে তুমুল বৃষ্টির মাঝে ফুটপাত ধরে হলুদ বর্ষাতে গায়ে রোগাটে লম্বা একটা লোক প্রায় ছুটে চলেছে। থমকে গেল হঠাৎ। পেছন থেকে প্রচন্ড জোরে আঘাত করেছে কে। একটা দুপ শব্দ শুনেছে সে। পিছু ফিরে দেখতে চাই, পারল না। ধীরে ধীরে হাঁটু ভাঁজ হয়ে গেল। হুমড়ে খেয়ে আছড়ে পড়ল ফুটপাত। শ্বাসকষ্টে মুখ হাঁ হয়ে গেল। সমস্ত শরীর আক্ষেপে 2-3 বার আছড়াল। শেষ মুহূর্তে অস্ফুটে ডাকল, তানু, আমি আসছি। কাত হয়ে গেল মাথাটা। বিকেল 5টা, গুলশান। প্রখ্যাত সাইকো অ্যানালিস্ট শরীফ মল্লিকের চেম্বার। রিসেপশনিস্ট শিল্পী বসে আছে তার সিটে। দরজা খোলা এবং বন্ধ হবার শব্দেই মুখ তুলে চাইল। ধরাস করে কেঁপে উঠল তার কলজেটা। পুলিশ? কি ব্যাপার? ওদের প্রতি কদম এগিয়ে আসার সাথে সাথে হৃৎপিণ্ডের তরপানি বাড়ছে তার। দুজন, একজন বয়স্ক, মজবুত শরীর, প্রকাণ্ড মাথা, খোদাই করা ধূসর চোখ, কর্কশ ঠোঁটের উপরে একখানা পেল্লাই গোঁফ। অন্যজন যুবক, বুদ্ধিদীপ্ত, গভীর কালো চোখ, কোঁকড়া চুল, শক্তপোক্ত গরম, সুদর্শন। টেবিলের সামনে এসে থামল ওরা। ওর বগল ঘামে ভিজে উঠেছে। টের পেল শিল্পী। বিকালকে আবার কোনো গোলমাল বাঁধিয়েছে? ও না সোদান ওয়াদা করলো রংবাজি করবে না, তাহলে ও নিচে? কিন্তু ও তো সেই কবে ওসব ছেড়ে দিয়েছে। বলুন প্লিজ, অকম্পিত গলায় প্রশ্ন করল শিল্পী। ভেতরের ভয়টাকে প্রাণপণে লুকিয়ে ফেলার চেষ্টা করছে। নিখুঁত ছাদের শাড়ি এবং ব্লাউজ পরিহিতা একজন ফর্সা তরুণী বসে আছে টেবিলের পিছনে। এক নজরে এর বেশি কিছু চোখে পড়বে না ওদের। বয়স্ক ভদ্রলোক পকেট থেকে আইডেন্টিটি কার্ড বের করে বাড়িয়ে দিলেন শিল্পীর দিকে। আমি শাহজাহান চৌধুরী, ওসি। হঠাৎ দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল তার। শিল্পীর বগলের ভেজা অংশটা দেখছেন তিনি। নার্ভাস। ব্যাপারটা গেঁথে গেল মনের ভেতর। আঙুলের ইশারায় পাশের যুবককে দেখালেন। ইনি ইকবাল আহমেদ, সেকেন্ড অফিসার। গুলশান থানা থেকে আসছি আমরা। থানা থেকে? আপনা আপনি শক্ত হয়ে উঠল শিল্পীর হাতের একটা পেশি। বিকাল খুন করেছে নাকি? ওয়াদা ভুলে গেছে তাহলে? ঘামের দাগটা ছড়িয়ে পড়ছে। লক্ষ্য করলেন শাহজাহান চৌধুরী। অনেক কষ্টে শিল্পী শুধল, কাকে চান? কম বয়সী যুবক বলল, ডক্টর শরীফ। ভদ্র মার্জিত গলা, চেহারার সাথে মানানসই। তার হাতের বাদামি কাগজে জড়ানো মোড়কটার দিকে শিল্পীর দৃষ্টি পড়ল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, তাহলে বিকালের ব্যাপার না। কোন রকমে সে বলল, মাফ করবেন, পেশেন্ট আছে। শাহজাহান বললেন, কয়েক মিনিটের ব্যাপার মাত্র, 2-4টে প্রশ্ন করেই চলে যাব আমরা। অবশ্য উনি ইচ্ছে করলে থানায় গিয়েও জবাব দিতে পারেন। বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো শিল্পী ওদের। কি প্রয়োজন এদের শরীফ মল্লিকের কাছে? উনি তো কোনো ঝামেলার ধারে কাছে নেই। এ ব্যাপারে সবচেয়ে নিশ্চিত নিজে। প্রায় 4 বছর হতে চলল এখানে আছে সে। পরিচয়ের শুরু আদালতের কাঠ করা। বলতে গেলে রাস্তার মেয়ে ছিল শিল্পী। বাবা মারা গেল লিভার ক্যান্সার।
বছর 16 বয়স তখন। দুটো অভ্যেস গড়ে উঠল তার, বেপরোয়াভাবে ছেলে পটানো আর নিয়মিত গাঁজা সেবন। হাতে নাতে ধরে ফেলল ওকে পুলিশ, সেটা ছিল দ্বিতীয়বার। পয়লা দফায় প্রমাণের অভাবে আইন ফাঁকি দিতে পেরেছিল, এবার আর ভরসা নেই। কিন্তু বেঁচে গেল সে। বাঁচালেন জনাব শরীফ মল্লিক। রাস্তাতেই ডাক্তারের নজরে পড়ে গেল। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ওকে। গাড়ি ছুটিয়ে পিছু নিলেন তিনি। জজ আব্দুল আহাদ বললেন, আপনার ভাগ্য ভালো মিস শিল্পী, আরেকটা সুযোগ পেতে চলেছেন আপনি। তদন্তের জন্য কোর্ট আপনাকে ডাক্তার মল্লিকের ব্যক্তিগত হেফাজতে পাঠিয়ে দিচ্ছে। শিল্পী ভেবেছিল দেহভোগ আর বিলাসিতার সুযোগ বুঝি পার। নিরাবরণ হয়ে সেই রাতে হাজির হলো সে ডাক্তারের কামরায়। উল্টো ফল হল। প্রথমে খেলো তারা, তারপর মুখোমুখি বসিয়ে শুরু হলো আলোচনা, মাঝরাত পর্যন্ত। ঘুমোতে গিয়ে নিজেকে ভীষণ হালকা মনে হলো শিল্পী, যেন অপারেশন করে বিষমুক্ত করা হয়েছে ওর শরীর। রয়ে গেল শিল্পী সেই থেকে। ধীরে ধীরে গড়ে তুললেন ওকে ডাক্তার। 4 বছর পর পতিতা মেয়েটি হলো ডাক্তার শরীফের রিসেপশনিস্ট। কি চায় এরা? বাস্তবে ফিরে এলো শিল্পী। ইন্টারকমের বোতামে চাপ দিল। ইয়েস, হেসে এলো ভরাট কণ্ঠস্বর। দুজন ভদ্রলোক দেখা করতে চান, গুলশান থানা থেকে এসেছেন। অপেক্ষা করতে বলো। আপনারা বসুন। ইকবাল প্রশ্ন করল, কতক্ষণ থাকবেন ওনার পেশেন্ট? রিস্টওয়াচ দেখে শিল্পী বলল, এই 25 মিনিটের মতো। দীর্ঘশ্বাস ফেললেন শাহজাহান। ওকে, অপেক্ষা করছি আমরা। ঠিক 25 মিনিটের মাথায় বেরিয়ে এলেন শরীফ মল্লিক। অবাক হলেন যেন শাহজাহানকে দেখে। আপনাকে যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি শাহজাহান চৌধুরী, ইনি সেকেন্ড অফিসার ইকবাল আহমেদ। আসুন আসুন। হ্যান্ডশেক করে ডাকলেন ওদের ভেতর। শরীফ মল্লিকের অফিস কামরাটা সুন্দর, ফরাসি বৈঠকখানার মতো সাজানো। মেঝে দামি কার্পেট, লেখার কোনো টেবিল নেই, শুধু কখনো চেয়ার আর তার সামনে ছোট ছোট টেবিল। এক পাশে কাউচ। একটা দরজা দিয়ে করিডোরে যাওয়া যায়, অন্যটা রিসেপশন রুমে যাওয়া। শরীফ বললেন, এবার চিনতে পেরেছি আপনাকে। 5 বছর আগে সাইদুল মামলায় দেখা হয়েছিল আমাদের। আপনার গায়ে 3টে গুলি লাগে, মারা যায় আপনার সহকারী, এবং আপনার কল্যাণী খালাস পায় খুনি। ঝাঁঝ ফুটল শাহজাহানের গলা। সাইদুল লোকটা ছিল বদ্ধ পাগল। কোর্টে ডাকা হয়েছিল শরীফ মল্লিককে। পরীক্ষা করে রিপোর্ট দিলেন শরীফ, লোকটা উন্মাদ। মৃত্যুদণ্ড মুকুফ হয়ে গেল তার। সেজন্য ক্ষেপে আছে মনে হয় শাহজাহান, ভাবলেন শরীফ। প্রসঙ্গটা এড়াতে চাইলেন শরীফ। বলুন, কি করতে পারি? আমরা একটা জিনিস শনাক্ত করাতে চাই আপনাকে। ইকবালকে ইশারা করলেন শাহজাহান। প্যাকেট ধীরে ধীরে খুলল ইকবাল। একটা হলুদ বর্ষাতি। আরে! নিখাত বিস্ময় ফুটল শরীফের কণ্ঠে। বর্ষাতি চেনেন নাকি মিস্টার মল্লিক? তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছেন শাহজাহান ওর দিকে। আমারও তো মনে হচ্ছে তাই। আপনার নামে লেখা আছে সুতো দিয়ে। কোথায় পেলেন? কোথায় পেতে পারি? ঝাড়া 5 সেকেন্ড শাহজাহানের দিকে চেয়ে রইলেন শরীফ। টেবিল থেকে পাইপ তুলে ভরতে শুরু করলেন তামাক। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, পুরো ব্যাপারটা খুলে বলুন। শাহজাহান বললেন, রেনকোটটা সম্পর্কে খোঁজ নিতে এসেছি। এটা আপনি হারালেন কি করে? সকালে অফিসে আসার সময় বৃষ্টি হচ্ছিল, তাই নিয়ে এসেছিলাম। আমার এক পেশেন্ট এসেছিল বর্ষাতি ছাড়া,
তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছিল সে। বাইরে তখন তুমুল বৃষ্টি, তাই আমারটা দিয়েছিলাম ওকে। কি নাম তার? হাসান জামান। ওরা পরস্পরের দিকে তাকাল। এনিথিং রং? ডাক্তার বিচলিত বোধ করছে। মারা গেছেন এই হাসান জামান। হোয়াট? ইলেকট্রিক শক খেলেন যেন শারিফ। পিঠটা খাড়া হয়ে গেল, চোখে বিস্ময়। হ্যাঁ, দূর থেকে গুলি করেছে খুনি। যতদূর সম্ভব সাইলেন্সার লাগানো ছিল। অঝরে বৃষ্টি হচ্ছিল। হাসপাতালে নিয়ে যাবার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কিচ্ছু শুনতে পারছেন না ডাক্তার। বোবার মতো শূন্য দৃষ্টি মেলে চেয়ে আছে নদীর দিকে। শাহজাহান বর্ষাতিটা ইকবালের হাত থেকে নিয়ে মেলে ধরলেন। বিশ্রীর রক্তাক্ত অংশটা দেখে শরীফ শিউরে উঠল। পিঠের অনেকখানি জায়গা জুড়ে রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। গা গুলিয়ে উঠল তার। কে মারলো ওকে? ঢোক গিলে শুধলেন ডাক্তার। ইকবাল বলল, সেটা জানার জন্যই তো এসেছি আমরা ডক্টর শরীফ। অসহায়ভাবে এপাশ ওপাশ মাথা নাড়লেন শরীফ। ঘটনাটা কখন ঘটেছে? সকাল 11টায়, 1 নম্বর ডিআইটি মার্কেটের মোড়ে, আপনার অফিস থেকে সামান্য দূরে। টেবিল ক্লথের একটা কোণ খামচে ধরলেন শরীফ। ইকবাল প্রশ্ন করল, মিস্টার হাসান কখন এসেছিলেন এখানে? 10টায়। কতক্ষণ ছিলেন? মিনিট 40। তারপরেই চলে যান তিনি? হ্যাঁ, অন্য পেশেন্ট ছিল। রিসেপশন অফিস দিয়ে বেরিয়েছিলেন? না, আমার পেশেন্টরা ঢোকে রিসেপশন হয়ে, বেরোয় ওই দরজা দিয়ে। করিডোরের লাগোয়া দরজাটা দেখালেন স্যার। সেজন্য আমার পরবর্তী পেশেন্টের সাথে আগের জনের দেখা হয় না। তার মানে মিস্টার হাসান বেরোনোর কয়েক মিনিট পরেই মারা যান। আচ্ছা, কেন এসেছিলেন উনি? এক্সকিউজ মি, পেশেন্টের ব্যক্তিগত ব্যাপার গোপন রাখতে হয় আমাকে। একটা কথা মনে রাখা দরকার আপনার। হত্যাকারীকে ধরতে চাই আমরা, আপনার উচিত আমাদের সাহায্য করা। হঠাৎ কঠিন হয়ে গেল শাহজাহানের কণ্ঠস্বর। পাইপ নিভে গিয়েছিল শরীফের। আগুন ধরানোর ফাঁকে ভাববার সময় পেলেন খানিকটা। ইকবাল প্রশ্ন করল, কতদিন ধরে যাতায়াত করছেন উনি? বছর 3। সমস্যাটা কি ছিল ওর? উসখুস করছেন ডাক্তার। সকালে দেখা হাসানের মুখটা ভেসে উঠল মানুষ বলে। কাঁপছিল সে আবেগে। হাসিতে উজ্জ্বল চোখ, যেন নতুন করে পাওয়া যোগ্যতাটুকু তখনই কাজে লাগাবে। নারী বিদ্বেষী ছিলেন, স্ত্রীকে অহেতুক সন্দেহ করতেন। কেন? পুরনো কোনো ব্যর্থতার কারণে হঠাৎ এটা জেগে উঠেছিল ওর মনে। অহরহ বিরক্ত করতেন স্ত্রীকে। যে কোনো পুরুষের সাথে কথা বললেই এক ধরনের অমানবিক ক্রোধ তাকে অন্ধ করে তুলত। কয়েকবার স্ত্রীকে খুন করতে যান তুচ্ছ ব্যাপারে। ওর স্ত্রী মিসেস হাসানও ক্ষিপ্ত হয়ে ওঠে। ব্যাপারটার মোড় তখন ঘুরে যায় অন্যদিকে। আত্মহত্যা করার ব্যর্থ প্রচেষ্টা চালান হাসান। হাসপাতাল থেকে ডাক্তার হুদা আমার কাছে পাঠিয়ে দেন। মগজ ধোলাই শুরু করি আমি ধীরে ধীরে। সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন তিনি এ সময়। তার স্ত্রীর কাজ নয় তো এটা? তিনিও কি মানসিক বিকারগ্রস্ত? হাসানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে? তাহলে তো সন্দেহই নেই তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আমার ধারণা ব্যাপারটা হয়তো খুব সাধারণ, হয়তো কোনো ছিনতাইবাজ। ভুল, মানিব্যাগ ছোঁয়নিকে, 2 500 টাকার নোট ছিল। সারিফের দিকে চোখ রেখে কথা বলে যাচ্ছে নসি। ইকবাল বলল, তার চেয়ে কোনো ম্যানিয়াকের সন্ধান করলে আমার মনে হয় কাজটা আরো সহজ হয়ে যাবে আমাদের।
এদিক ওদিক মাথা নাড়লেন শারিফ। কেউ ম্যানিয়াক হলেই বাইরে থেকে বোঝা যাবে এটা ঠিক না। 90% ক্ষেত্রেই ধরতে পারবেন না। কৌতূহলী চোখে শরীফকে লক্ষ্য করছেন শাহজাহান। বললেন, মানুষের প্রকৃতি সম্বন্ধে অনেক কিছুই জানেন আপনি। কতদিন ধরে চলছে এই চর্চা? 12 বছর। হঠাৎ? না, এমনি ভাবছি আপনি সুদর্শন, পেশেন্টদের বিশ্বাস, আর হাসানের বাড়িতে যাতায়াত ছিল আপনার। মিসেস হাসানের সাথে কতটুকু অন্তরঙ্গ ছিলেন আপনি? বুঝলাম না, ঠিক কি বলতে চাইছেন আপনি? স্পষ্ট করে বলুন। খুব বুঝবেন। ধরুন, উন্মাদ হাসানকে ওর স্ত্রী মোটেই সহ্য করতে পারছিল না। আপনি গেলেন চিকিৎসার খাতিরে। মিসেস হাসানও যথেষ্ট সুন্দর। দুর্বল হয়ে পড়লেন একে অন্যের প্রতি। চিকিৎসার নামে যাতায়াত অবাধে চলল। কোনো এক অসতর্ক মুহূর্তে ধরা পড়ল ব্যাপারটা হাসানের চোখে। প্রতিবাদ জানান। সম্মান খোয়ানোর ভয়ে আপনি জানেন, মানহানির মামলা করতে পারি আমি আপনার নামে। রাগে ফেটে পড়লেন শারিফ। তীব্র দৃষ্টিতে চেয়ে আছেন তিনি শাহজাহানের দিকে। থামুন থামুন ডাক্তার সাহেব, আমাদের কাজই হলো সন্দেহ করা, আর অসম্ভবও কিছু না এটা। 3 বছর আপনারা। শাট আপ মিস্টার শাহজাহান, অত্যন্ত বাড়াবাড়ি করছেন আপনি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এমন কারোর কথা কি আপনার জানা আছে যার সাথে হাসানের খারাপ সম্পর্ক ছিল? জানা থাকলে বলতাম নিশ্চয়ই। সুখী লোক ছিল সে। বেশ, আমরা ওর ফাইলটা নিয়ে যাব। তীব্র স্বরে প্রতিবাদ জানালেন শারিফ। কোয়াইট ইম্পসিবল। কোর্টের আদেশ নিয়ে আসি যদি। আনুন। আপনার তদন্তের ব্যাপারে কাজে লাগতে পারে এমন কিছু নেই ওই ফাইলে। তাহলে দিতে আপত্তি কি? পারিবারিক ক্ষতি হতে পারে। তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালেন শাহজাহান। বর্ষাতিটা মুড়ে দড়ি দিয়ে বেঁধে নিল ইকবাল। তদন্তের স্বার্থে এটা আপাতত আমাদের কাছেই থাকছে। 2 পা পিছু হেঁটে করিডোরের দরজার কাছে গিয়ে থামলেন শাহজাহান। আবার দেখা হবে আমাদের। কথাগুলো থেমে থেমে বলে দরজা খুলে বেরিয়ে গেল। একটু পরে ইকবাল, কোনো গোলমাল হয়নি তো? শিল্পীর কথায় চমক ভাঙল শারিফ। এতক্ষণ ছিম মেরে বসেছিলেন তিনি। কখন যে ঘরে ঢুকেছে শিল্পী টেরও পান। ধরা গলায় শারিফ বললেন, হাসান খুন হয়েছে। আল্লাহ, খুন? হ্যাঁ, গুলি খেয়েছেন পিঠে। কথা বলতে পারছে না শিল্পী। অসহায় দৃষ্টি মেলে চেয়ে আছে শারিফের দিকে। অফিস বন্ধ করে দাও আজ। আমি মিসেস হাসানের সাথে একবার দেখা করব। তবু কথা ফুটল না শিল্পীর মুখে। তার চেহারা সাদা হয়ে গেছে। শারিফ বেরিয়ে গেলেন। 8 ঘন্টা পর ফাইলপত্র ঢুকিয়ে টেবিলের ড্রয়ারে চাবি আটছে শিল্পী। দরজা খুলে গেল করিডোর। চোখ তুলে তাকালো সে। হাসছে একটা। ওর দিকে এগিয়ে এলো সে। তানিয়া তাসনিম অপূর্ব সুন্দর, অনেকটা পুতুলের মতো। আপাত দৃষ্টিতে মনে হয় নিরীহ গোবেচারা টাইপের মানুষ, কিন্তু আসলে তার উল্টো। পাথরের মতো শক্ত মন। চিকিৎসা শুরুর সপ্তাহখানেক পর শরীফ গিয়েছিলেন তার কাছে। স্বামীর নাম শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠে সে। ও, আপনার কাছেও গেছে তাহলে? অনেক নিন্দে করেছে নিশ্চয়ই। না না। আচ্ছা, ওর ব্যাপারটা একটু খুলে বলুন তো প্লিজ। আমাকে ওর সন্দেহ আমি নাকি শৈরী। আত্মীয় স্বজন কারোর সাথে যদি একটু খোলামেলা হই, অমনি কে আমার। জানলার পর্দা একটু তুলেছি, ব্যাস চুপে চুপে পিছনে এসে ক্যাক করে ঘাড় চেপে ধরবে। কাকে আমন্ত্রণ জানাচ্ছি? ভেবেছিলাম এমএটা কমপ্লিট করব। আব্বাকে কত বলে বাংলায় ভর্তি হলাম। ওরে বাপ, ক্লাস করতে যাওয়া তার মানে কোনো পুরনো প্রেমিকের সাথে আলাপ করতে যাচ্ছে।
ব্যাস পড়াশোনা বন্ধ। সব মেনে নিলাম। সেদিন চাচাতো ভাই আসছেন বাড়ি থেকে, সময় কাটানোর জন্য লুডো খেলতে বসেছি, দেখি প্রতি মুহূর্তে লাল হয়ে উঠছে সে। আমার আবার জিভ চেপে গেল, কথায় কথায় অনর্থক হাসতে শুরু করলাম। কাঁপতে কাঁপতে উঠে চলে গেল। খানিক পরে ভাইটার সামনে আমাকে দাঁড় করিয়ে ঘুষি প্র্যাকটিস করলো। বলুন এখন এই পাগলকে নিয়ে সংসার করা যায়? ওর চিকিৎসার ব্যাপারে আপনার আপত্তি আছে কিছু? আমি দুনিয়াকে জানাতে চাই না একটা উন্মাদকে বিয়ে করেছি। ওকে বলুন ডিভোর্সের ব্যবস্থা করতে, তারপর যা খুশি করুন। তাতে লোকটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হতে বাকিটা কি? আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারি না, সবাই মুখ টিপে হাসে আড়ালে। ও কি এগুলো বোঝে? এমন জানলে কি বিয়ে করতাম ওকে? 3 ঘন্টা খরচ করেছিলেন সেদিন শরীফ ওর পিছনে, রাজি করিয়েছিলেন শেষ। ধীর গতিতে হলেও হাসানের মানসিক উন্নতিটা টের পেয়েছিল তানিয়া পরবর্তীকালে। যথেষ্ট কৌতূহলী হয়ে ওঠে সে ডাক্তার সম্পর্কে এবং স্বামীর সংগ্রামে জড়িয়ে নেয় নিজেকে। শরীফ ঠিক করেছিলেন কোনো দম্পতির চিকিৎসা একসাথে করবেন, কিন্তু তানিয়া ওকে নিয়ম ভাঙতে বাধ্য করেছিল। পরে হাসান আশ্চর্য দ্রুততায় সেরে ওঠে, অথচ আজ না, মুখোমুখি আর হতে হলো না শরীফ। আগেই খবর পেয়েছে তানিয়া পুলিশ মারফত। শুনে পাগলিনী হয়ে উঠেছিল। ঘুমের বড়ি খাইয়ে চলে গেছে। অঘরে ঘুমোচ্ছে সে। প্রতিবেশীর বাড়িতে রয়েছে বাচ্চাদের। খবর নিয়ে বেরিয়ে এলেন ডাক্তার। অশান্ত মুখ, এলোপাতাড়ি গাড়ি চালালেন শহরের বিভিন্ন রাস্তায়। মাথায় চিন্তার ঝড় বইছে। বোটানিক্যাল গার্ডেন স্টাফ কোয়ার্টারে এক ডাক্তার বন্ধুর বাসায় বসলেন খানিক। কথা প্রসঙ্গে খেয়াল হলো আজ ডাক্তার অভিজিতের বাসায় তার ডিনার খাবার কথা আছে। প্রায় 1 যুগ ধরে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এই বন্ধুবৎসল মানুষটির সাথে। ডায়াল করলেন। হ্যালো, কে? শিখা বলছি। কি ব্যাপার ডাক্তার, এত দেরি কেন? বৌদি, আজকের দিনটা ক্ষমা করতে হবে। নেভার। জানেন এখানে একজন সুন্দরী আপনার সাথে আলাপ করার জন্য হাপিত্তেশ করে বসে আছেন, আর আপনি চলে। অন্যদিন প্লিজ। আরে কি হয়েছে কি আপনার? পরে পরে বলবো বৌদি। দত্তকে ক্ষমা করতে বলবেন, আমি রাখছি। কিছু বলতে চাইছিল শিখা, তার আগেই রিসিভার রেখে দিলেন শরীফ। শিখার শুধু খটকাট। শরীফের ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। কলেজের শেষ শ্রেণীতে পৌঁছে বিয়ে করেছিলেন শরীফ। ওই কলেজেরই সমাজবিজ্ঞানের ছাত্রী ছিল পারনা। তারুণ্যের জোয়ারে ভাসছিলেন ওরা। বুকে অনেক স্বপ্ন নিয়ে ঘর পাড়া, কিন্তু নিঠুর নিয়ত। বছরও কাটেনি। ঈদের দিন ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল পার, সঙ্গে তার পেটের সন্তান। গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল শরীফের কাছে। তারপর সম্ভবত ব্যাপারটা মন থেকে তাড়ানোর জন্যই তিনি সারাক্ষণ ডুবে থাকতে লাগলেন নিজের কাজে। অবশেষে একটা সময় এলো যখন হয়ে উঠলেন দেশের অন্যতম শ্রেষ্ঠ মনোবিজ্ঞানী। বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলোতেই তার ছবি সহ সফলতার খবর পেল। নাম ছড়িয়ে পড়ল বিদেশে। কিন্তু ঈদ এলে আর কিছু ভালো লাগে না তার। মনে হয় ওই দিনটি পারুল আর তার সন্তানের জন্যই নির্দিষ্ট। ওদের অনুমতি ছাড়া কারোর আনন্দ করার অধিকার নেই কোনো। না, বন্ধুর সাথে কথা বলেও শান্তি পেলেন না। বেরিয়ে গাড়ি ছোটালেন ফের বাড়ির দিকে। সাধারণত তাকে দেখেই বাড়ির দারোয়ান ইজ্জত আলী একগাল হেসে সালাম জানায়। আজ কিন্তু তার হাসিতে আন্তরিকতার ছোঁয়া পেল। নিশ্চয়ই কোনো পারিবারিক ঝামেলা পাকিয়েছে ভাবি। প্রায় তার ছেলে মেয়েদের সম্পর্কে খবর দেয়। আজ ভালো লাগলো। শরীফ বললেন, গাড়িটা গ্যারেজে রেখে দাও। আর ঠিক আছে স্যার। কিছু যেন বলতে চাইছে ইচ্ছাদার।
বাড়িতে ঢুকলেন শরীফ। লবিতে ম্যানেজার শুকুর চৌধুরীর সাথে দেখা। চোখাচোখি হতেই ভদ্রলোক কোনো রকমে একবার হাত নেড়ে ঢুকে গেলেন ভিতর। শরীফ বিড়বিড় করে বললেন, আজ হলো কি এদের, নাকি আমি বেশি রকম নার্ভাস হয়ে গেছি? ভাবতে ভাবতে সিঁড়িতে পা রাখলেন। এ কি, চাবি ঘুরিয়ে ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন শরীফ। লাইটের আলোয় উদ্ভাসিত একটা কামরা। ধক করে উঠল তার কলজেটা। শাহজাহান চৌধুরী একটা ড্রয়ার জোর করে খোলার চেষ্টা করছে। শোবার ঘর থেকে বেরিয়ে এলো ইকবাল। রক্ত চলে গেল শরীফের মাথায়। প্রায় চেঁচিয়ে উঠলেন, শরীফ, কি করছেন আপনারা? আপনার জন্য অপেক্ষা করছি ডাক্তার সাহেব, শান্ত স্বরে উত্তর দিলেন শাহজাহান। দুপা এগিয়ে এলেন শরীফ। সদ্য খোলা দেরাজটা বন্ধ করে দিলেন সজল। ছিটকে চলে এলো শাহজাহানের হাত। অল্পের জন্য বেঁচে গেছে আঙুলগুলো। এখানে ঢোকার অনুমতি দিয়েছে কে? ইকবাল বলল, সার্চ ওয়ারেন্ট আছে আমাদের। শরীফের কণ্ঠস্বরে ক্ষোভ এবং বিস্ময়। সার্চ ওয়ারেন্ট? শাহজাহান শুধালেন, কোথায় ছিলেন এতক্ষণ? কেন, কৈফিয়ত দিতে হবে নাকি? জি, যদি হাসানের খুনিকে ধরতে চান। চুপ হয়ে গেলেন শরীফ। খানিক পরে ইকবালের জিজ্ঞাসু দৃষ্টির সামনে মুখ খুললেন। তানিয়া হাসানের বাসায় গিয়েছিলাম, ওখান থেকে। শাহজাহান কথা কেড়ে নিয়ে বললেন, অফিসে? না, মিরপুর হয়ে সোজা বাসায়। ধীর কণ্ঠে ইকবাল বলল, আপনার অফিসের দরজা খোলা ছিল? তার মানে কে খুলল? সেটা আমরা এখনো জানতে পারি। আপনাকে ওখানে নিয়ে যাব, কিছু খুইয়েছে কিনা জানাবে। শিওর, কিন্তু খবরটা দিল কে আপনাদের? ইকবাল বলল, নাইট গার্ড। অফিসে আপনি দামি কিছু রাখেন কি, টাকা কড়ি, ওষুধপত্র বা ওই জাতীয় কিছু? টাকা প্রায় থাকে না বললেই চলে। সেরকম কোনো ড্রাগসও রাখি না। চুরি করার মতো কিছু নেই ওখানে। বেশ, চলুন এবার। সিঁড়িতে দেখা হলো ফের ইজ্জাতানের সাথে। শরীফ সরাসরি দৃষ্টি ফেলল, সান্ত্বনা বুঝিয়ে দিলেন ব্যাপারটা বুঝতে পেরেছেন তিনি। অফিসের তালা ভাঙার ব্যাপারে পুলিশ তাঁকে সন্দেহ করে। শরীফ নিঃসন্দেহ। সম্ভবত শাহজাহান তার প্রাক্তন সহকারীটির হেনস্থার কথা স্মরণ করে তাকে কোনো ফাঁদে জড়াতে চাইছে। কিন্তু সে তো 5 বছর আগেকার ঘটনা। শাহজাহান কি তাহলে এতদিন সুযোগের অপেক্ষায় ছিলেন? মেইন গেটের কয়েক ফুট দূরে দাঁড় করানো পুলিশের গাড়িতে নিঃশব্দে উঠে বসলেন শরীফ। দারোয়ান করিম অদ্ভুত চোখে চেয়ে আছে তার দিকে। লবির হাজিরা খাতায় সই করার সময় শরীফ লক্ষ্য করল। ওকে উপেক্ষা করে লিফটে 15 তলায় উঠে এলেন তিনি, সাথে শাহজাহান এবং ইকবাল। দরজার সামনেই একজন ইউনিফর্ম পরা পুলিশ। ঠকাস করে পা ঠুকে সরে দাঁড়ালো শাহজাহানকে দেখে। পকেট থেকে চাবি বের করলেন শরীফ। দরজা খোলা আছে। কপাটে ধাক্কা দিল ইকবাল। খুলে গেল হাট। পা বাড়ালেন শরীফ। ভেতরে ঢুকেই চমকে গেলেন। ধরফর করে লাফাতে শুরু করলো হৃৎপিণ্ড। রিসেপশন রুমটায় ঝড় বয়ে গেছে যেন। ড্রয়ারগুলো খোলা, সারা মেঝেই কাগজের ছড়াছড়ি। আচমকা শাহজাহান চৌধুরী প্রশ্ন করলেন, ওরা কি খুঁজছিল বলে আপনার মনে হয় ডক্টর শরীফ? বুঝতে পারছি। অসহায়ভাবে মাথা নাড়লেন শরীফ। অফিস রুমের দরজায় ঠেলা দিল। কোকিয়ে উঠে খুলে গেল পাল্লা। ঢুকলেন ভেতর। তাকে অনুসরণ করলেন শাহজাহান। ঢুকেই স্থির হয়ে গেলেন শরীফ। মাথা ঘুরে গেল বোঁ করে। ঠান্ডা একটা স্রোত বয়ে গেল শির দাঁড়াবে। দুটো টেবিল সম্পূর্ণ উল্টা। একটা বাল্ব চুরমার হয়ে মাটিতে পড়ল। কার্পেটে শুকনো রক্ত।
এক কোণে পড়ে আছি শিল্পী, অদ্ভুতভাবে সম্পূর্ণ উলঙ্গ, হাত দুটো পিঠমোড়া করে তার দিয়ে বাঁধা, মুখ, বুক এবং দুই উরু সংযোগস্থল অ্যাসিডে পোড়ানো, ডান হাতের আঙুলগুলো দুমড়ে ভাঙা, থ্যাতলানো মুখে একটা রুমাল দলা করে গোঁজা। নিমেষে সমস্ত রক্ত সরে গেল ডাক্তারের মুখ থেকে। বোবা হয়ে গেলেন তিনি। থরথর কাঁপতে লাগলো শরীর। দেখলেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করছেন শাহজাহান। ইকবাল নরম গলায় বলল, বসুন ডক্টর শরীফ। নিমেষে সমস্ত রক্ত সরে গেল ডাক্তারের মুখ থেকে। বোবা হয়ে গেলেন তিনি। থরথর করে কাঁপতে লাগলো শরীর। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করছেন শাহজাহান। ইকবাল নরম গলায় বলল, বসুন ডক্টর শরীফ। কে কে করলো এ কাজ? সেটাই আপনি এখন আমাদের জানাবেন ডক্টর শরীফ। কারোর পক্ষেই শিল্পীকে এভাবে হত্যা করা সম্ভব নয়। জীবনেও কাউকে আঘাত দেয়নি। শাহজাহান কঠিন গলায় বললেন, মিস্টার শরীফ, সুরটা একটু পাল্টান তো এবার। মিস্টার হাসান কাউকে আঘাত দেননি, অথচ তার পিঠে গুলি করা হয়েছে। সারা গায়ে অ্যাসিড ঢেলে রীতিমতো নির্যাতন করার পর হত্যা করা হয়েছে শিল্পীকে। কেন জানি না। ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে কি জানি? এক ছেলে বন্ধুকে জানতাম, বিয়ে করতে চেয়েছিল। বিকাল কথা হয়েছে ওর সাথে, কিন্তু তার পক্ষে অসম্ভব। ভালো ছেলে, শিল্পীকে ভালোবাসত। আজকে আপনার আর পেশেন্ট আসার কথা ছিল না? আপনি কি মনে করেন এটা কোনো ম্যানিয়াকের কাজ? সম্ভব, তবে তারও তো একটা মোটিভ থাকে। আচ্ছা, একটা প্রশ্ন ফের করছি আপনাকে। আপনার অফিসে এমন কোনো জিনিস আছে কি যেটার অত্যন্ত প্রয়োজন পড়াতে কারোর পক্ষে? শিল্পীর দিকে ইঙ্গিত করলেন তিনি। ওকে এভাবে না। পেশেন্টদের রেকর্ডগুলো? সেরকম কিছুই নেই। আপনি কিন্তু আমাদের সহযোগিতা করছেন না ডাক্তার স্যার। ফাইলগুলো থেকে তেমন কিছু পাবার থাকলেই নিশ্চয়ই জানাতাম, কিন্তু ওগুলো কেউ পেতে চাইছে না, সেটা বুঝলেন কি করে? ওগুলো কেউ ছোঁয়নি, তাই আপনি বুঝলেন কি করে? শরীফ দেওয়ালের কাছে গিয়ে কাঠের তক্তার একটা অংশে চাপ দিতেই দুভাগ হয়ে গেল দেয়ালটা। সারি সারি কয়েকটা তাকে ঠেসে টেপ রাখা। পেশেন্টদের সঙ্গে প্রতি সাক্ষাতের বিবরণ আমি টেপে তুলে নিই। এটাই আমার ফাইল। ওগুলো এখানে রাখা থাকে। ধরুন কোথায় থাকে ওগুলো, সেটা জানার জন্যই যদি অত্যাচার করে থাকে ওর ওপর। কিন্তু টেপে তেমন কিছু নেই। অন্য কোনো মোটিভ আছে খুনির। হঠাৎ শিল্পীর লাশটার দিকে আবার চোখ পড়ল শরীফের। খুনি যেই হোক, যেভাবে পারুন খুঁজে বের করুন। আমরাও তো সেটাই চাইছি। শিল্পী চৌধুরীর অটোপসি এইমাত্র শেষ হল। ইকবালকে বললেন শাহজাহান। ফলাফল? পেটে বাচ্চা ছিল মেয়েটার, 3 মাস প্রায়। অ্যাবর্শনের জন্য সময়টা একটু বেশি। আপনার কি মনে হয় এর সাথে খুনের কোনো সম্পর্ক আছে? চেয়ার টেনে বসলেন শাহজাহান। গুড কোয়েশ্চেন। এই কর্মটি যদি শিল্পীর সেই বন্ধুটির হয়, আর ওরা যদি বিয়ে করতে চেয়ে থাকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? বিয়ের কয়েক মাসের মধ্যেই জন্মাচ্ছে বাচ্চা। এ ধরনের ঘটনা লুকিয়ে ছড়িয়ে প্রায় ঘটছে। কিন্তু বিয়েতে যদি সে রাজি না হয়, তাহলে এক্ষেত্রে বাচ্চাটা জন্মাচ্ছে, কিন্তু মেয়েটি তাকে পিতৃ পরিচয় দিতে পারছে। কিন্তু বিকালের জবানবন্দি থেকে বোঝা যাচ্ছে সে ওকে বিয়ে করতে রাজি ছিল। দ্যাট আই নো, কিন্তু ধরো বিকাল না হয়ে সন্তানের বাবা যদি অন্য কেউ হয়ে থাকে? জবাব দিল না ইকবাল। মনে করো সেই লোকটা একজন নামকরা ডাক্তার, বিরাট পসারদার। শিল্পী তাকে জানালেও গর্ভপাতে রাজি নয়, সে মা হতে চায়।
নিছক ব্ল্যাকমেল করার মতলবেও সে কথাটা বলতে পারে। তা লোকটার পক্ষে এ প্রস্তাব মেনে নেওয়া সম্ভব হল না। বাজারে মেয়ে ছিল শিল্পী, স্ত্রী হিসেবে গ্রহণ করলে মান সম্মান যাবে, সাথে সাথে অপকর্মের কথা প্রকাশ হয়ে পড়বে। ইকবাল বলল, ইচ্ছে করলে তিনি অন্তত ডজনখানেক পদ্ধতিতে খুন করতে পারতেন কোনো প্রমাণ ছাড়া। কিন্তু ভেবে দেখো, সেসব ক্ষেত্রে কোনো রকম সন্দেহজনক সূত্র ঘটনাচক্রে পাওয়া গেলে তার ধরা পড়ার সম্ভাবনাও থাকছে। বিষাক্ত ওষুধ জোগাড় করা চারটিখানি কথা না। সারিফ অবশ্য ডাক্তার পরিচয় কিনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দোকানির কাছে প্রমাণ থেকে যাচ্ছে। অথচ এই সুন্দর সাজানো ঘটনাটা একবার ভেবে দেখো, একজন ম্যানিয়াক বিনা কারণে হঠাৎ অফিসে ঢুকে একজন রিসেপশনিস্টকে খুন করল এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করে চলে গেল যাতে ব্যথিত অফিস মালিকটি পরে পুলিশের কাছে হত্যাকারীকে অবিলম্বে খুঁজে বের করার দাবি জানাতে পারে। বেশ জটিল। আমার কথা এখনো শেষ হয়নি। এবার হাসানের ব্যাপারটা। আরও একটি মোটিভিং খুন। এটাও এক অজ্ঞাত আততায়ী ঘাত। একই দিনে দুটো ঘটনা। এদের মধ্যে কোনো যোগসূত্র আছে কি? ভেবে দেখলাম অসম্ভব না। ধরো শিল্পী অফিসে এসেই সারিফকে জানালেও সে বাবা হতে চলেছে। শুরু হলো বচসা। শিল্পী ব্ল্যাকমেল করতে চেষ্টা করল, বলল হয় ওকে বিয়ে করতে হবে, নয়তো মোটা টাকা। হাসান তখন রিসেপশন রুমে বসে। সারিফ কিন্তু ব্যাপারটা জানতেন না। তারপর এক সময় হাসান ঘরে ঢুকে ভয় দেখান, খবরটা ফাঁস করে দেবে যদি না ডাক্তার। হো হো করে হেসে উঠল ইকবাল। ভুরু কুঁচকে তাকালেন শাহজাহান। হাসছ যে? না, স্রেফ অনুমানের ভিত্তিতে। তারপর হাসান বাইরে বেরোতেই ওর কথায় কান না দিয়ে আবার শুরু করলেন শাহজাহান। ডাক্তার এমন ব্যবস্থা করে এলো যাতে সে কোনোদিনই আর এ ব্যাপারে মুখ খুলতে না পারে। আমরা চলে আসার পর শিল্পীকেও খতম করল। জায়গাটা এমনভাবে লণ্ডভণ্ড করে রাখলো যাতে কোনো পাগলের কীর্তি বলে মনে হয়। তারপর অ্যালিবাই খাড়া করতে মিসেস হাসানের সাথে দেখা করে গাড়ি নিয়ে বেরিয়ে এলো মিরপুর পর্যন্ত। ব্যাস, হয়ে গেল তার সমস্ত সমস্যার সমাধান। এখন গ্যাঁট হয়ে বসে আছে। মরুক না পুলিশ, একটা পাগলের সন্ধানে হাঁটাহাঁটি করে খইয়ে ফেলুক জুতোর তলা। আমি মানতে পারছি না, কোনো নিশ্চিদ্র প্রমাণ ছাড়াই একটা মার্ডার কেস খাড়া করতে চাইছেন আপনি। নিশ্চিদ্র প্রমাণ বলতে কি বোঝাতে চাইছো তুমি? দুটো লাশ পেয়েছি আমি, তার মধ্যে একটা অন্তঃসত্ত্বা মহিলা, ডাক্তারের রিসেপশনিস্ট, অন্যজন তার পেশেন্ট, যাকে ওই অফিস থেকেই মাত্র কয়েকটা বাড়ি দূরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারপর দেখো, সারিফের কাছে আমি যখন টেপগুলো শুনতে চাইলাম সে আমাকে অনুমতি দিল। কেন? কাকে বাঁচাতে চাইছে সে? আমি তাকে জিজ্ঞাসা করলাম কোনো কিছুর খোঁজ করতে কেউ তার অফিসের তালা ভেঙে ঢুকতে পারে কি। তাহলে আমরা অনায়াসেই যুক্তি খাড়া করে নিতে পারতাম যে শিল্পী সেই জিনিসটার খোঁজ না দেওয়াতে হত্যা করা হয়েছে তাকে। সে কি বলল? না, তেমন কিছুই ছিল না। টেপগুলোর কারোর কাছে কানাকড়ি মূল্য নেই। অফিসে কোনো ড্রাগসও রাখেন, টাকা পয়সাও তেমন ছিল না। খালি ঘুরে ফিরে সেই ম্যানিয়াক করছে। ম্যানিয়াকটা কে? একটু থেমে ওসি যোগ করলেন, ওই ডাক্তার শরীফ ও নিজে। শান্ত গলায় ইকবাল বলল, লোকটাকে ফাঁদে ফেলার জন্য ক্ষেপে উঠেছেন মনে হচ্ছে। তার কারণ ডাক্তারি করেছে অপরাধটা। আপনি তাহলে ওকে অ্যারেস্ট করছেন? আপাতত সুতো ঢিলে দিয়েই রাখছি। ওর প্রতিটা গতিবিধির ওপর কড়া নজর আছে, হঠাৎ গেঁথে ফেল। উঠেই পায়চারি শুরু করলেন ওসি। চিন্তিত দৃষ্টিতে ইকবাল চেয়ে আছে তার দিকে। ডক্টর শরীফ আর কিছু না করলেও শাহজাহান যে তাকে রেহাই দেবে না এটা সে ভালো করেই অনুভব করেছে। কিন্তু তা হতে দেবে না ইকবাল। খবরটা জানাবে সে ডিএসপি আব্দুল ওয়াহাব। সকালের সবকটা খবরের কাগজে বেরোলো ঘটনাটা, হেডলাইনে ফলাও করে, রহস্যময় রোমহর্ষক হত্যাকাণ্ড।
শরীফ স্থির করেছিলেন তার রোগীদের সাথে ফোনে যোগাযোগ করে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দেবে। সারা রাত ঘুম হয়নি তার, চোখের পাতাগুলো ভারী হয়ে আছে। কিন্তু রোগীদের তালিকাটা করে মত পাল্টাতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বাতিল করলে দুজন তার উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠবে। অন্তত 3 জন মনক্ষুণ্ণ হয়, বাকি কজনকে অবশ্য বোঝানো যায়। খানিকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিলেন রুটিন ভাঙবেন না। তাতে পেশেন্টদের স্বার্থ যেমন রক্ষা করা যাবে, তেমনি বর্তমান ঘটনা থেকে মনকে বেশ খানিকটা দূরে সরিয়ে রাখার চমৎকার ব্যবস্থাও হবে। একটু আগে ভাগেই অফিসে পৌঁছালেন তিনি। সাংবাদিক, ফটোগ্রাফার আর টিভি ক্যামেরাম্যানে গিজগিজ করছে করবে। ভেতরে ঢোকার অনুমতি দিলেন না কাউকে, বিবৃতি দিতেও অস্বীকার করলেন। ফিরে গেল ওরা নিরাশ। দরজা খুলে ভেতরে ঢুকলেন শরীফ। নিজের কামনার পাল্লা ঠেলতে বুকটা হাহাকার করে উঠল। রক্তাক্ত কার্পেটটা সরিয়ে নিয়েছে, আসবাবপত্র আগের মতোই সাজানো আছে, সম্পূর্ণ স্বাভাবিক লাগছে ঘর। শুধু শিল্পী নেই। অদ্ভুত সরল মেয়ে ছিল এই শিল্পী। ওর বাবা মারা যাবার পর মুরব্বি ছাড়া মেয়েটি নেমে পড়ে রাস্তায়। ডাক্তার নিজেও ছেলেবেলায় এতিম হয়েছে। তার নিজের সাথে এই মিলটি দেখে প্রাণের টানেই তিনি কাছে টেনে নিয়েছিলেন। কয়েকটা দিন সারা রাত কথা বলেছেন ওর সাথে। বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল শিল্পী। আসলে শরীফের উদ্দেশ্য ছিল ওর মুখ খোলানো, সফল হয়েছিল। খানিকক্ষণের জন্য ওকে সাধারণ মানুষের পর্যায়ে টেনে এনেছিলেন সামান্য আন্তরিকতা দেখিয়ে। বিছানার ধারে বসেছিল শিল্পী, মন উজাড় করে সব কথা বলেছিল সে যা আগে কাউকে বলে। নেই মেয়েটি, আর কোনোদিনও এখানে হাঁটবে না। ওর মিষ্টি কণ্ঠস্বরে ঝংকারও আর শুনতে পাবে না। বাইরের দরজা খোলার শব্দ শুনলেন ডাক্তার। প্রথম রোগী পৌঁছে গেছে। বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ বডির সদস্যদের সাধারণত যেরকম চেহারা হয়ে থাকে, পক্ষকেশ নুরুল হোসেন সরকারের চেহারা হুবহু তেমন। আসলেও তিনি তাই, একটি বহুজাতিক ওষুধ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। শরীফ যখন সরকার সাহেবকে প্রথম দেখেছিলেন, একটা প্রশ্ন তাকে ধাঁধায় ফেলেছিল। চেহারার জোরে কি লোকটা এত উঁচু পদ পেয়েছে, নাকি পদের দৌলতে এসেছে চেহারার জৌলুস? ভবিষ্যতে মানুষের দৈহিক গঠন নিয়ে একটা বই লেখার পরিকল্পনাও তিনি মনে মনে স্থির করেছিলেন সেই সময়। কাউচের উপর সম্পূর্ণ দেহ এলিয়ে নুরুল হোসেন বসেছে। শরীফকে দেখেও সেভাবেই থাকে। এই কেসটা মাস 2 আগে ডক্টর অভিজিৎ দত্তের কাছ থেকে পেয়েছেন তিনি। মস্তিষ্ক বিকৃতি, প্রবণতা নরহত্যা। সকালে যে খবরটা কাগজের শিরোনামে স্থান পেয়ে সারা শহর তোলপাড় করেছে, নুরুল হোসেন তার ধারে কাছেও গেলেন। নিজেকে নিয়েই মশগুল তিনি। বললেন, আমার কথাগুলো সেদিন মানতে চাইলেন না। ওরা যে আমার পেছনে লেগেছে তার প্রমাণ আমি নিয়ে এসেছি। শরীফ অত্যন্ত সতর্কতার সাথে জবাব দিলেন, খোলা মনে ব্যাপারটা আপনার সঙ্গে আমি আলোচনা করতে চেয়েছিলাম সরকার সাহেব। গতকালের কথা নিশ্চয়ই মনে আছে আপনার। আমরা একটা বিষয়ে একমত হয়েছি, সেটা কল্পনা। কল্পনা অনেক ক্ষেত্রে দিস ইজ নট ইমাজিনেশন। ওরা আমাকে খুন করার চেষ্টা করছে। প্লিজ সরকার সাহেব একটু শুয়ে থাকুন। আমার প্রমাণগুলো আপনি তাহলে শুনতে চান না? কি করে বুঝবো আপনি ওদের দলে নেই? আপনি সেটা ভালো করেই জানেন সরকার সাহেব। আমি আপনার বন্ধু, সাহায্য করতে চেষ্টা করছি আপনাকে, বললেন শরীফ। মনে মনে হতাশ হয়ে উঠলেন তিনি। গত 1 মাসে লোকটার যে উন্নতি লক্ষ্য করেছিলেন, এখন সেটা মিলিয়ে গেছে। 2 মাস আগে সেই বিকৃত মস্তিষ্ক রোগীটি আবার একই রূপ নিয়ে বসে আছে তার সামনে। নুরুল হোসেন কাজে ঢুকেছিলেন সামান্য একজন বার্তাবাহক হিসাবে। তারপরে 25 বছরে তার চেহারার বৈশিষ্ট্য এবং
আকর্ষণীয় ব্যক্তিত্ব তাকে টেনে নিয়ে গেছে প্রতিষ্ঠানের প্রায় চূড়ে। সভাপতির পরের সারিতেই তার মর্যাদা। 4 বছর আগে কক্সবাজারে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার স্ত্রী আর 3 ছেলে মেয়ে পুড়ে মারা যায়। তিনি তখন বোম্বেতে রক্ষিতার কাছে ছুটি কাটাচ্ছেন, কিন্তু কেউ ভাবতেই পারেনি এই ঘটনাকে তিনি এত গভীরভাবে অন্তরে স্থান দেবেন। নিজেকেই দায়ী করলেন সমস্ত ব্যাপারটার জন্য। গভীর চিন্তায় ডুবে থাকেন সবসময়। বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ কমিয়ে ফেলেন, এমনকি সন্ধ্যের পর বেরোনো বন্ধ করে দিন। স্ত্রী এবং ছেলে মেয়েদের পুড়ে মরার দৃশ্যটা কল্পনা করে তিনি উপলব্ধি করার চেষ্টা করতেন তাদের কষ্টের কথা। যন্ত্রণার দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে গেল তার। সে সময় আরো একটি ছবি পাশাপাশি ভেসে উঠত তার মনের পর্দা, যেন রক্ষিতার সাথে বিছানায় তিনি। ছায়াছবির মতো আনাগোনা করত দৃশ্যগুলো বারবার। মনে হতো কাছে থাকলে হয়তো উদ্ধার করতে পারতেন ওদের। চিন্তাটা এক সময় আচ্ছন্নতায় রূপ নেয়। ক্রমশ ভয়ঙ্কর রাগী হয়ে উঠতে শুরু করলেন তিনি। মেজাজ এত বদ হয়ে উঠল যে লোকে তাকে এড়িয়ে চলতে লাগল। অনেকে হাসাহাসিও করত, চুপ চুপ করে করুণা প্রকাশ করত দূর থেকে। চতুর নুরুল হোসেন সবই বুঝতেন। শেষ পর্যন্ত এক্সিকিউটিভ বডির মেম্বারদের সাথে খাওয়াও বন্ধ করে দিলেন। একদম একাকী থাকেন তিনি। বছর 2 আগে কোম্পানির একজন নতুন সভাপতির প্রয়োজন পড়ল। নুরুল হোসেন সরকারের নাম সেখানে প্রস্তাব করা হল। বাইরে থেকে আনা হলো একজন। পরের বছর কার্যনির্বাহীর সহসভাপতি নামে একটা নতুন পদ সৃষ্টি করে যাকে বসানো হলো, কার্যত তিনি হলেন তার উপরওয়ালা। ষড়যন্ত্র চলছে নিশ্চিত হলেন নুরুল হোসেন। শুরু করলেন গোয়েন্দাগিরি। রাতের আধারে এক্সিকিউটিভ মেম্বারদের অফিসে লুকিয়ে রেখে আসলেন টেপ রেকর্ডার। মন্দ বরাত, ধরা পড়ে গেলেন হাতে নাতে। সাসপেন্ড হতে বাকি থাকলেন শুধু দীর্ঘদিনের চাকরি আর পদমর্যাদার খাতিরে। এরপর তাকে সাহায্য করতে এবং কাজের চাপ কমাতে কোম্পানির প্রেসিডেন্ট তার দায়িত্বভার লাঘব করার সিদ্ধান্ত নিলেন। নুরুল হোসেন বুঝলেন না, ভাবলেন চক্রান্ত চলছে তাকে তাড়ানো। ওরা তাকে ভয় পায়, কারণ তিনি ওদের চেয়ে অনেক বেশি দক্ষ। কোন রকমে একবার প্রেসিডেন্টের পদটা পেয়ে গেলে ওদের কাউকেই চাকরিতে রাখবেন না ভাবলেন। ভুল করতে লাগলেন কাজ। কেউ সেটা ধরিয়ে দিলেই ক্ষেপে উঠতেন, অস্বীকার করতেন সরাসরি। বলতেন নিশ্চয়ই তার রিপোর্টগুলো বদলে ফেলছে কেউ বদনাম রটাবার জন্য। আরো কদিন পর তিনি টের পেলেন ফেউ লেগেছে। রাস্তায় বেরোলেই অনুসরণ করছে ওরা। টেলিফোনে আড়ি পাচ্ছে, চিঠিপত্র খুলে দেখা হচ্ছে। শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল। বিষ মেশানো আছে এই ভয়। ওজন কমে গেল ধরাধর। কোম্পানির বিব্রত প্রেসিডেন্ট তখন তাকে যোগাযোগ করিয়ে দিলেন ডাক্তার অভিজিৎ দত্তের সাথে। 8 ঘন্টা কাটিয়েই বুঝলেন ডাক্তার এটা তাঁর কেস নয়। সঙ্গে সঙ্গে যোগাযোগ করলেন শরীফের সাথে। শরীফের ইন্টারভিউয়ের নোট বইয়ে তখন একটুও জায়গা নেই, কিন্তু অভিজিৎ অতিরিক্ত গুরুত্ব দেওয়াতে রাখলেন অনুরোধটা। শরীফ বললেন, ঠিক আছে বলুন। চোখ গোল হয়ে গেল নুরুল হোসেনের। ওরা কাল রাত্রিরে তালা ভেঙে ঢুকে পড়েছিল বাড়িতে, বুঝলেন, খুন করতে আমাকে। কিন্তু আমি কি অতই বোকা যে কামরাটায় আমি ঘুমোই তার প্রত্যেকটা দরজায় আলাদা আলাদা তালা লাগিয়ে রেখেছি ভিতর থেকে। ছুঁতেও পারল না আমাকে। পুলিশকে জানিয়েছেন ব্যাপারটা? পুলিশ? ওরা তো ওদের দলের। দেখা মাত্রই গুলি করার হুকুম দেয়া আছে ওদের, কিন্তু আমি সবসময় ভিড়ের মাঝে থাকি, ফলে সুবিধা করতে পারছে না কিছুতে। খবর দেয়াতে খুশি হলাম। এতে আপনার খুশির কি হলো? আপনার প্রতিটি কথা আমি মনোযোগ দিয়ে শুনছি। টেপ রেকর্ডারের দিকে ইশারা করলেন স্যার।
টেপেও তুলে নেওয়া হচ্ছে, যাতে কেউ আপনাকে খুন করলেও চক্রান্তটা ফাঁস হয়েছে। বাহ, চমৎকার ব্যবস্থা। হ্যাঁ, টেপ থাকলে ওদের আর রেহাই নেই। উত্তেজনায় উঠে বসলেন তিনি। না না, আপনি বরং শুয়েই থাকুন। আমি বড় ক্লান্ত ডাক্তার, অনেক কাল হলো ঘুমোইনি, চোখ বুঝতেও সাহস হয় না। আমার মতো অবস্থায় পড়লে বুঝতে পারতেন। আপনার চাকর তালা ভাঙার শব্দ পায়নি? মাই গড, আপনাকে বলিনি? কি, 2 সপ্তাহ হলো ওকে ছেঁটিয়ে বিদায় করেছে। নুরুল হোসেনের সাথে সাম্প্রতিক বৈঠকের বিবরণগুলো মনে পড়ল সারিফের। দিন 3 আগে উনি জানিয়েছেন ওই দিনই হাতাহাতি হয়েছে তার চাকরটির সাথে, অর্থাৎ সময় জ্ঞানটাও হারিয়ে ফেলেছেন ভদ্রলোক। আপনি নিশ্চিত এটা 2 সপ্তাহ আগের ঘটনা? ভুল আমি কখনো করিনি। আপনি কি মনে করেন ওরা শুধু শুধু মুখ দেখে আমাকে একটা বহুজাতিক প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট করে দিয়েছে? আমার মেমোরি অসাধারণ, ইউ নো ডক্টর। তাড়িয়ে দিলেন কেন? খাবারে বিষ মেশাচ্ছিল। কিভাবে? গরুর মাংস আর ডিমের প্লেটে আর্সেনিক। চেখে দেখেছিলেন? দেখতে যাব কেন? তবে জানলেন কি করে? গন্ধ শুকেই বুঝতে পারি আমি। কি বললেন ওকে? আচ্ছা করে ঠ্যাঙালাম। আবার হতাশা ছড়িয়ে পড়ল সারিফের মনে। সময় লাগলেও নিশ্চিত ছিলেন সেরে উঠবেন নুরুল হোসেন, কিন্তু ক্রমশ নিরাশ হতে হচ্ছে তাকে। মনোচিকিৎসায় একটা বিপদ হচ্ছে। অবাধ আলাপে অনেক ক্ষেত্রে অদশগ্রন্থির সূক্ষ্ম ঝিল্লি ফেটে যায়, ফলে মানুষের আদিম লিপ্সা আর আবেগগুলো উৎকট হয়ে বেরিয়ে আসে, অনেকটা রাতের আধারে হিংস্র প্রাণীদের আচরণের মতো। কিন্তু খোলাখুলি আলোচনায় এই চিকিৎসার প্রথম পদক্ষেপ। নুরুল হোসেনের ক্ষেত্রে সেটা হয়েছে বুমেরাঙের মতো। এর আগের সিটিংগুলোতে তিনি তো সুপ্ত মনোভাবে সবটুকুই প্রকাশ করে দিয়েছিলেন অকপট। প্রতিবারই উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। সারিফের সাথে একমত হচ্ছিলেন যে কোনো চক্রান্ত নয়, আসলে অতিরিক্ত পরিশ্রমেই তার মন ক্লান্ত হয়ে পড়েছে। সারিফও ভেবেছিলেন ওকে তিনি এমন একটা পর্যায়ে নিয়ে আসছেন যেখান থেকে আরো সূক্ষ্ম বিশ্লেষণ করে একেবারে সমস্যার মূলে পৌঁছাতে পারবেন। কিন্তু নুরুল হোসেন এতদিন খেলা করছে। আসলে কথাবার্তার ছলে উল্টো তিনি জেনে নিতে চাইছিলেন কুচক্রীদের সাথে ডাক্তারও জড়িত আছেন কিনা। নুরুল হোসেন এখন একটি চলমান মেয়াদী বোমা, সারিফ ভাবে। যে কোনো মুহূর্তে ফাটতে পারে সেটা, এবং এ ব্যাপারে পূর্বাভাস পাবার আশা নেই। তাহলে কি কোম্পানির প্রেসিডেন্টকে তিনি জানিয়ে দেবেন গোটা ব্যাপারটা? সেক্ষেত্রে নুরুল হোসেনের ভবিষ্যতের এখানেই কোনো পাগলা কারোতে তাকে পাঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরো কিছুদিন ধৈর্য ধরবেন তিনি, সিদ্ধান্ত নিলেন সারিফ। মিস্টার হোসেন, আপনাকে একটা কথা দিতে হবে। কি? ওরা আপনার বিরুদ্ধে লেগেছে, তার মানে ওরা চায় এমন কিছু আপনি করেন যাতে আপনাকে গারদে পাঠাতে সুবিধা হয়। একটু থেমে রোগীর প্রতিক্রিয়া লক্ষ্য করলেন সারিফ। পূর্ণ আগ্রহে শুনছেন তিনি। কিন্তু আমার ধারণা আপনি অনেক বেশি বুদ্ধি ধরেন ওদের চেয়ে, কাজেই ওরা উস্কানি দেবে। আপনি কথা দিন ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না। ঠিক বলেছেন তো? ঠিক। বাবা, তোমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধি এই ঘটে। নিজের কপালে টোকা দিলেন তিনি। খুট করে বাইরের কামরার দরজা খোলার শব্দ পেয়ে সারিফ ছট করে তাকালেন ঘড়ির দিকে। পরবর্তী রোগী পৌঁছে গেছে। আজ এই পর্যন্তই। টেপ বন্ধ করে দিলেন তিনি। সবটুকু রেকর্ড করেছেন আপনি? প্রতিটি শব্দ? ফাইন। হ্যাঁ, কারোর ক্ষমতা হবে না আপনার টিকিটই স্পর্শ করা। আজ আর অফিসে যাবেন না, বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন। অফিসে না গেলে ওরা আমার চেম্বারের দরজা থেকে নাম খুলে নেবে, ঝুলিয়ে দেবে অন্য লোকের নাম, বুঝলেন? সাবধান ডাক্তার সাহেব।
যদি ঘুণাক্ষরেও টের পায় আপনি আমার বন্ধু, রেহাই নেই আপনার। হঠাৎ বিনা নোটিশে হন হন করে হেঁটে গেলেন করিডোরের দরজার দিকে। পাল্লা ফাঁক করলেন সামান্য। দেহ ভিতরে রেখে মাথা বের করে দেখে নিলেন করিডোরের দুপাশ খানিকক্ষণ। বেরিয়ে গেলেন চট করে। বিষণ্ণ হয়ে উঠল শরীফের মন। কি যে করবেন ভেবে পাচ্ছেন না। 6 মাস আগেও যদি আসতো লোকটা। হঠাৎ কথাটা উঁকে দিল মনে। হিমশীতল একটা ভয়ের স্রোত নেমে গেল শির দাঁড়াবে। নুরুল হোসেন এবং হাসান দুজনেই তার রোগী। ওদের মধ্যে আলাপ থাকা মোটেই বিচিত্র নয়। গত 2 মাসে অজস্রবার হাসানের পরেই বাঁধা ছিল ওর সাক্ষাৎকার। রিসেপশনে দেখা হওয়া অসম্ভব নয়। লোকটা তাকে অনুসরণ করছে, ভয় দেখাতে চাইছে, এমন ধারণাও করতে পারেন নুরুল হোসেন। তাছাড়া শিল্পীকে প্রতিবারই এখানে এসে দেখতে পেতেন, কিন্তু ওর কাছে ভীতিপ্রদ এমন কি দেখেছিলেন যাতে হত্যা করার প্রয়োজন পড়ল? স্ত্রী এবং 3 ছেলেমেয়ের দুর্ঘটনায় মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ। কিন্তু সত্যি কি ওটা দুর্ঘটনা ছিল? ঘেমে উঠলেন ডাক্তার সারিফ। রিসেপশন রুমের দরজা খুলে সারিফ পরের জনকে ভিতরে ডাকলেন। আসুন। কবিতা রায়হান বসেছিল। সারিফের গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো কোচ ছেড়ে। এগিয়ে গেল দ্রুত পায়ে, মুখে হাসি। চোখ দুটো সবসময় ভিজে থাকে, এখন চকচক করছে। ওকে দেখে আবার সেই কলজে মোচড়ানো ব্যথাটা অনুভব করলেন শরীফ। পারুলের পর আর কোনো মেয়ে ওর হৃদয়ের গভীরে এতখানি নাড়া দিতে পারে, অথচ কোনো দিক দিয়ে দুজনের মাঝে মিল নেই। পারুলের ছিল কালো চুল কোমর অবধি আর বাদামি চোখ। কবিতার চুল কাঁধ পর্যন্ত ছাঁটা আর চোখ গভীর কালো রঙ। গড়নটাও আলাদা। কবিতা পারুলের চেয়ে 1 ইঞ্চি 2 লম্বা, তাতে অনবদ্য কয়েকটা চড়াই উতরায়। সজীব বুদ্ধিদীপ্ত চেহারা আর সৌন্দর্যের মাঝে এমন কিছু লুকিয়ে আছে যাতে মনে হয় ওকে জয় করা সম্ভব না। কিন্তু দুটো গভীর কালো প্রাণবন্ত চোখের অদ্ভুত ভাষা ঠিক বিপরীত ইশারা দেয়। নিচু চাপা গলার স্বর, সামান্য কাঁপা কাঁপা। কবিতার বয়স 25। নিঃসন্দেহে সারিফ ওর চেয়ে সুন্দরী দেখেননি জীবন। তবে ওর দৈহিক সৌন্দর্য ছাড়া আরো কিছু আকর্ষণ করে তাকে, মনে হয় কতকালের চেনাও। বহুদিন আগে হারিয়ে যাওয়া অনুভূতিগুলো ওকে দেখলেই আবার যেন ফিরে আসে বিস্ময়কর তীব্রতা। কবিতা প্রথম এসেছিল হপ্তা 3 আগে, কোনো সাক্ষাৎকারের ব্যবস্থা না করে। শিল্পী অবশ্য তখনই দেখা করার অনুমতি দেয়, বলে দিয়েছিল সেদিনের তালিকাটা এমনই ঠাসা যে নতুন কোনো রোগীকে ঢোকানো সম্ভব নয় এর মধ্যে। কবিতা অদ্ভুত জবাব দিয়েছিল, শুধু অপেক্ষা করার অনুমতি দিন, তাতেই আমি খুশি। শিল্পী তাতে আপত্তি করার কিছু দেখতে পায়নি, শুধু বলেছিল রোগী শেষ হতে অনেক সময় লাগবে। কিন্তু কোনো দ্বিধা দেখা যায়নি কবিতার মাঝে। বসেছিল সে হাসি মুখে। কিন্তু ঘন্টা 2 যখন কাটল, অস্বস্তিতে পড়ে যায় শিল্পী। নির্বিকার বসে আছে তখন, মুখে হাসি হাসি একটা ভাব, যেন ধৈর্যের মূর্ত প্রতীক। ওঠা নেই, হাঁটাহাঁটি নেই, একভাবে ঠায় সোফায় বসে আছে। শেষ পর্যন্ত শিল্পী নিজেই উদ্যোগী হয়ে সারিফের সাথে সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছিল। মেয়েটিকে প্রথম দিন দেখেই আবেগে বিহ্বল হয়ে পড়েছিলেন শরীফ। কেন তা আজও তার কাছে বিস্ময়। সেদিনের আলাপচারিতা অবশ্য আজ আর কিছুই খেয়াল নেই তার। শুধু এটুকুই মনে আছে, বসতে বলার পর ও নিজের নাম বলেছিল কবিতা রায়হান, বিবাহিতা। এরপর সমস্যার কথা জানতে চান শরীফ। ও বলেছিল, সমস্যাটা যে কি সে আমি নিজেই নিশ্চিত নই। এমনকি সত্যিই কোনো সমস্যা আছে কিনা তাও জানি না। একজন চিকিৎসক বন্ধুর কাছে আপনার নাম শুনেছি, আপনি দেশের অন্যতম একজন মনোবিজ্ঞানী, তাই দেখা করতে এলাম।
চিকিৎসকটির নাম জানতে চেয়েছিলেন সারিফ, কিন্তু মুখ খুলতে রাজি হয়নি সে। তিনি অবশ্য আগেই আন্দাজ করে নিয়েছিলেন, সম্ভবত ফোন গাইড দেখে নাম ঠিকানা খুঁজে পেয়েছে। এরপর ওকে বোঝান তিনি। ওর রোগীদের সাথে সেদিনের সাক্ষাৎকারের তালিকাটা এতই বিরাট যে নতুন কাউকে সময় দেওয়া সম্ভব না। অবশ্য কথাটা শিল্পী আগেই জানিয়েছিল কবিতাকে। অন্তত 8 ডজন সাইকো অ্যানালিস্টের নাম তিনি বলে দেন ওকে বিকল্প ব্যবস্থা হিসাবে, কিন্তু ও নাছোড়বান্দা। তার চিকিৎসা করতে হবেই ওকে, জেদ ধরেছিল মহিলা। অগত্যা রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় রইল না তার। বাইরে থেকে কিছুটা মেন্টালি ডিপ্রেসড মনে হলেও মেয়েটা আসলে সম্পূর্ণ স্বাভাবিক। সারিফ ধরিয়ে নিয়েছিলেন ওর সমস্যা হবে খুবই সাধারণ এবং সহজেই সমাধান করা যাবে, কিন্তু আলোচনায় বসতেই টের পেলেন আসলে ব্যাপারটা বেশ জটিল আর সূক্ষ্ম। কথায় কথায় স্বামীর সম্পর্কে প্রশ্ন করলেন তিনি। কেমন লোক উনি? ভালোই। আপনার পারিবারিক জীবন? ভালো, আমি সুখী। আপনার জন্ম কোথায়? কুষ্টিয়া। আরে, গেছেন নাকি? আমার মা ওখানকার, সেই সূত্রেই কয়েকবার যাওয়া আসা। যাকে, আপনার বাবা মা কোথায় আছেন? নেই, মারা গেছেন 71-এ। ও, আপনার ভাই বোন? আমি একম অদ্বিতীয়াম, যার জন্য উচ্ছন্নে গেছি একেবারে। সবকিছু উল্টো পাল্টা হয়ে গেছে। মেয়েটি অকপট সরল, এতটুকু ছলনার চিহ্ন দেখতে পাননি সারিফ ওর মাঝে। কথায় কথায় তিনি সংগ্রহ করলেন আরও কিছু তথ্য। কবিতা জানালো বাবা মাকে হারানোর পর কিছুদিন কৃষ্ণনগর, পরে কলকাতায় ছিল সে। তারপর কয়েক বছর দিল্লি, বোম্বে, লন্ডন, প্যারিস করে দেশে ফিরে আসে। বাইরে থাকার সময় একটা কাজের কাজ করেছে, অনেকগুলো ভাষা শিখেছে। দেশে ফিরে দোভাষীর কাজ নেয় ফরাসি দূতাবাসে। ইংরেজি, ফরাসি, ইতালিয়ান এবং স্প্যানিশে অনর্গল কথা বলতে পারে সে। প্রচুর টাকা পায়। বছরখানেক আগে ফ্রেঞ্চ অ্যাম্বাসিতে পরিচয় হয় ওর হবু স্বামীর সাথে। একটা বিরাট ফ্যাক্টরির মালিক সে। প্রথম দর্শনে অবশ্য ভালো লাগেনি ওর লোকটাকে, কিন্তু নাছোড়বান্দা সে। বারবার এসে বিরক্ত করে কবিতাকে। ছুটিতে এসেছিল, চলে গেল চিটাগাঙে। হাঁপ ছেড়ে বাঁচল কবিতা। ও মা, মাস 2 পর একেবারে দোরগোড়ায় এসে হাজির সেই ভদ্রলোক। আসা যাওয়া আর যাওয়া আসার মাঝে ধীরে ধীরে ভালো লেগে গেল লোকটা। সুদর্শন, প্রচুর অর্থ সম্পদের মালিক এবং যথেষ্ট আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকার। দেরি হলো না বিয়েতে। 6 মাস চলছে এখন বিবাহিত জীবন। ওরা এখন থাকে টঙ্গী, একটা পুরাতন জমিদার বাড়িতে। এ যাবৎ 6টা বৈঠক হয়েছে ওদের, কিন্তু সারিফ আজ পর্যন্ত ওর প্রকৃত সমস্যা সম্বন্ধে এতটুকু আঁচ পাননি। ওসব নিয়ে আলোচনাতে রাজি নয় সে। স্বামীর কোনো ব্যাপার কি আপনাকে ভাবিয়ে তুলেছে মিসেস রায়হান? আপনার স্বামী সুস্থ তো, মানে দৈহিক দিক দিয়ে? হ্যাঁ হ্যাঁ। ওর সাথে অন্য কোনো স্ত্রীলোকের সম্পর্ক আছে? না না। আপনার সাথে অন্য পুরুষের সম্পর্ক? ছি ছি। ঠিক কোন প্রশ্নটা করলে মেয়েটির দ্বিধার প্রাচীর সম্পূর্ণ ভেঙে দেওয়া যাবে ভাবলেন সারিফ। খানিকক্ষণ পর সিদ্ধান্তে পৌঁছালেন প্রতিটা মূল বিষয় ওকে আঘাত দিয়ে যাবে, যতক্ষণ না উদ্দেশ্য সিদ্ধি হয়। টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি হয় আপনাদের মাঝে? ওসব দিক থেকে অসম্ভব উদার। সম্পত্তি নিয়ে আইনগত কোনো সমস্যা? ও একজন এতিম। আপনি বা আপনার স্বামী কি মাদকদ্রব্যে অভ্যস্ত? না। এই ধরনের অনেক প্রসঙ্গ আলোচনা করেছেন সারিফ। পানাভ্যাস, যৌন প্রবৃত্তি, গর্ভাবস্থা ইত্যাদি অনেক কিছু যা মনে হয়। প্রতিটা ক্ষেত্রেই বুদ্ধিদীপ্ত কালো চোখ দুটো তুলে না বাচক মাথা নেড়ে গেছে সে। আর যখনই কোনো ব্যাপারে চেপে ধরেছেন, প্রশ্ন করেছেন অতিরিক্ত, ও তাড়াতাড়ি অসহিষ্ণু কণ্ঠে বলেছে, একটু ধৈর্য ধরুন,
আমাকে নিজের মতো করে এগোতে দিন। এরপর থেকে কবিতার পছন্দ মতো বিষয় নিয়েই চলছে আলোচনা। বাবার সাথে অন্তত 1 ডজন দেশ ঘুরেছে সে। আশ্চর্য আশ্চর্য সব মানুষের সংস্পর্শে এসেছে। সেই নিয়েই গল্প চলেছে কয়েকদিন। অদ্ভুত স্মৃতিশক্তি মেয়েটা, রসজ্ঞান প্রচুর। কবিতার গল্প বলার ঢং আর বাচনভঙ্গি খুবই উপভোগ্য লাগে সারিফের কাছে। তাছাড়া ওদের দুজনের পছন্দ অপছন্দের মাঝে মিলও আশ্চর্য রকমের। একই ধরনের শিল্প সাহিত্য, গান বাজনা ভালোবাসেন ওরা। অবচেতনায় সারিফ এমন একটি মেয়েকে লালন করেছিলেন বহুদিন ধরে। তবে কি ওর প্রেমে পড়ে গেলেন তিনি? ভাবতে লাগলেন সারিফ। এতক্ষণ শুনছিলেন মামনুন সফিকের লেখা নগ্ন মুখের প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আপনাদের কমেন্ট আমাকে গল্প পাঠ করতে উৎসাহিত করে, তাই অবশ্যই একটা কমেন্ট আমি আপনাদের কাছে আশা রাখছি। আর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।